মেয়েটার গায়ের থেকে যখন সবকিছু খুলছিল সে একটা একটা করে, তখন ভাবতেও পারেনি এর ফল কি হতে চলেছে। মেয়েটা ঘন জঙ্গলের মধ্য দিয়ে দৌড়চ্ছিল প্রাণপণে। ঠিক এই সময় ঝড় বৃষ্টি শুরু হয় প্রচণ্ড, এবং মেয়েটাকে দেখা যায় সে নদীতে ঝাঁপ দিয়ে দেয়। কিন্তু কাহিনী তো সবে শুরু। কি হয়েছিল সেদিন মেয়েটার সাথে তারপর, আর এই লোকটার মাথা কেন ইলেকট্রিক উনানের মধ্যে ঢোকানো হচ্ছে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ASD স্টোরি। চলো শুরু থেকে শুরু করা যাক। একটা সেরা সার্ভাইভাল রিভেঞ্জ মুভি ASD স্টোরি প্রেজেন্টস দ্য লাস্ট হাউস অন দ্য লেফট। মুভি শুরু হয়, দেখানো হয় একটা পরিবারকে। জন একজন ভালো ডাক্তার, তার স্ত্রীর নাম এমা এবং তাদের মেয়ের নাম ম্যারি। ম্যারি একজন ভালো সাঁতারু ছিল। তারা কিছুদিন ছুটি কাটানোর জন্য শহর থেকে অনেকটা দূরে একটা নির্জন জায়গায় তাদের একটা গেস্ট হাউসে আসে। এখানে আসার পর ম্যারি তার পুরনো বান্ধবী পেইজের সঙ্গে দেখা করতে যায়। বান্ধবী পেইজ একটা দোকানে ক্যাশিয়ার হিসাবে কাজ করত। ম্যারি আর পেজের কিন্তু অনেক দিন পরে দেখা। পেইজের দোকানে এই সময় একটা কাস্টমার আসে। ছেলেটা অল্প বয়স্ক, নাম জাস্টিন। জাস্টিন একটা সিগারেটের প্যাকেট চায়, এবং এই সিগারেটের প্যাকেট থেকেই এই সমস্ত ঘটনা শুরু হয়। জাস্টিনের কাছে প্রাপ্ত বয়স্ক হওয়ার কোনো আইডি প্রুফ ছিল না, তাই পেজ তাকে সিগারেট দিতে অস্বীকার করে দেয়। কারণ পশ্চিমের বিভিন্ন দেশে 18 বছরের নিচে ছেলে মেয়েদেরকে সিগারেট বিক্রি করা হয় না। জাস্টিন পেজকে বলে, তুমি যদি আমাকে একটা সিগারেটের প্যাকেট দাও তাহলে আমি আমাদের হোটেল রুমে তোমাদেরকে নিয়ে যাব, যেখানে নেশা এবং ধূমপান করার মতো এমন কিছু সামগ্রী আছে আমার কাছে যা অন্য কোথাও পাওয়া যায় না। পেজ ছিল ঘোর নেশাখোর। সে ম্যারিকে সাথে করে গাড়িতে করে জাস্টিনের জায়গায় গিয়ে পৌঁছায়। জাস্টিন এবং পেজ প্রথমে ধূমপান করে এবং অনেকক্ষণ পরে ম্যারিও তাদের সঙ্গে যোগ দেয়। ম্যারি সেদিন রাতের বেলায় নিজের মাকে ফোন করে জানিয়েছিল, আজকের রাতটা অনেক দিন পরে আমি আমার পুরনো বন্ধু পেজের সঙ্গে কাটাতে চাই। ম্যারির মা এমা কিন্তু কিছুতেই মেনে নিতে চায় না যে তাদের মেয়ে রাতের বেলায় বাইরে কাটাবে, কারণ ম্যারি এখনো ছোট, মাত্র 17 বছর বয়স। কিন্তু ফোনে তাদের কথাবার্তা সম্পূর্ণ হওয়ার আগেই নেটওয়ার্ক না থাকাতে কলটা কেটে যায়। একই সাথে দেখা যায় সেই এলাকায় কিন্তু বড় সড়ো একটা ঝড় আসার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। হোটেলের সেই রুমটাতে জাস্টিন, ম্যারি এবং পেজ তিনজন মিলে সময় কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ দেখা যায় জাস্টিন সেখানে একা নেই। জাস্টিনের পরিবারেরও কিছু সদস্য ছিল। জাস্টিনের বাবা, যার নাম ক্রুক, কাকা যার নাম ফ্রান্সিস, এবং তার বাবার একটা গার্লফ্রেন্ড ছিল যার নাম স্যাডি। এখানে বলে রাখি, জাস্টিনের মা ছিল না, অনেক বছর আগে মারা গেছে। জাস্টিন ভাবতেও পারেনি যে হঠাৎ করে তার পরিবারের লোক এই সময় ফিরে আসবে। ক্রুক অর্থাৎ জাস্টিনের বাবা এসব দেখে খুব রেগে যায়, কারণ জাস্টিন দুজন অজানা মেয়েকে ঘরে ঢুকিয়েছিল। এবং এখানে দেখা যায় জাস্টিনের পরিবারের মানুষদেরকে দেখতে ভালো মানুষ মনে হলেও তারা আসলে সবাই ক্রিমিনাল ছিল বা অপরাধী ছিল। তারা কদিন আগে কিছু অপরাধ করেছে এবং সেই অপরাধ করে তারা পালিয়েছে। বর্তমানে পুলিশ তাদেরকে খুঁজছে। প্রত্যেকটা খবরের কাগজে এই তিনজনের ছবি ছড়িয়ে গেছে, এবং এই জন্য তারা দিনের বেশিরভাগ সময় এই হোটেলের কামরার মধ্যে লুকিয়ে থাকে। শুধুমাত্র জাস্টিন ছিল একমাত্র পরিবারের মধ্যে নির্দোষ মানুষ। তাই খাবার দাবার আনতে যাওয়া বা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিয়ে আসার জন্য এই মানুষগুলো জাস্টিনকে ব্যবহার করত। দুজন অচেনা মেয়েকে এরকম করে তাদের হোটেল রুমে দেখে ক্রুক এবং ফ্রান্সিসের মনে সন্দেহ হয়। তারা ভাবতে থাকে, এই মেয়ে দুটো যেহেতু আমাদের চেহারা দেখে নিয়েছে, সুতরাং কালকে যদি নিউজ পেপারে আমাদের ছবি দেখে, হয়তো এই মেয়ে দুটো বাইরে বলে দিতে পারে যে আমরা এই হোটেলে লুকিয়ে থাকি। এবং এই জন্য তারা পেজ এবং মেরিকে কিডন্যাপ করে নেয়। মেরি এবং পেজ অত্যন্ত ভয় পেয়ে যায়। তারা বারবার করে বলতে থাকে, আমাদের ছেড়ে দাও, পুলিশকে আমরা কিছু জানাবো না। কিন্তু তারা কল্পনাও করতে পারেনি তাদের জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছিল। ক্রুক তাদের কথা না মানলে মেরি এবং পেজ পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই তারা সেখান থেকে আর বেরোতে পারে না। ক্রুক বুঝতে পারে এই জায়গাটা তাদের জন্য আর নিরাপদ নয়। সুতরাং ক্রুক তাদেরকে কিডন্যাপ করে ম্যারির গাড়িতে করেই সেই শহর ছাড়ার জন্য রওনা দেয়। ফ্রান্সিসকে দেখা যায় সে পেজের শরীরের মধ্যে বারবার স্পর্শ করতে শুরু করে, কিন্তু তারা অসহায় ছিল, তাই সবকিছু সহ্য করে নেয়। তারা হাইওয়ের দিকে রওনা দেয়, কিন্তু তাদের রাস্তাটি দুভাগে ভাগ হয়ে যায়। তাই ক্রুক বুঝতে পারে না যে কোন দিকে যাওয়া উচিত, ডান দিক না বাম দিক। মেরি সুযোগ বুঝে তাদেরকে ভুল রাস্তা দেখিয়ে দেয়, কারণ সেই রাস্তায় গেলে পথে তাদের গেস্ট হাউস পড়বে। এবং মেরি যখনই তাদের কটেজের গলিটা দেখতে পায়, হঠাৎই গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। গাড়ির ভেতরে একে অপরের উপরে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এই ধস্তাধস্তির কারণে ক্রুক গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে এবং পাশের জঙ্গলে গিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা খায় তাদের গাড়িটা। সবাই অনেকটাই আহত হয়ে যায়, কিন্তু মেরি তাও পালানোর চেষ্টা করতে থাকে। স্যাডি আর ফ্রান্সিস পেজকে গাড়ি থেকে টেনে বের করে মারধর শুরু করে। স্যাডি যখন মেরিকে আক্রমণ করতে যায়, তখন পেজকে দেখা যায় একটা গাছের ডাল তুলে নিয়ে স্যাডির পেটে আঘাত করে। এতে স্যাডি মেরির উপর থেকে সরে যায়, আর মেরি আর পেজ পালানোর একটা সুযোগ পেয়ে যায়। তবে মেরি পালানোর আগে ক্রুক তাকে ধরে ফেলে। স্যাডি আর ফ্রান্সিস পেজের পিছু করে তাকে ধরার চেষ্টা করে।
পেজ দৌড়তে দৌড়তে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু হঠাৎ পড়ে গিয়ে তার পায়ে আঘাত পায় সে। তাও সে হাল ছাড়ে না। দূরে একটা কারখানা দেখতে পায়, সাহায্যের জন্য বারবার চিৎকার করতে থাকে, কিন্তু কারখানার যন্ত্রের আওয়াজে তার চিৎকার কেউ শুনতে পায় না। কিছুক্ষণ পর স্যাডি আর ফ্রান্সিস তাকে ধরে আবার জঙ্গলের ভেতরে নিয়ে যায় এবং ফিরে এসে পেজকে দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে রাখা হয়। এরপর ক্রুক তার ছেলে জাস্টিনকে বলে, এবার তোর পুরুষ হওয়ার সময় হয়ে এসেছে, যা মেয়েটাকে নিয়ে যা খুশি কর। এবং জোর করে দেখা যায় মেরির শরীরের বিভিন্ন জায়গায় জোর করিয়ে জাস্টিনকে দিয়ে স্পর্শ করায়। জাস্টিন নিজেও অসহায় ছিল। মেরি কোনো রকমে তাদের হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু সবাই মিলে তাকে জোর করে ধরে রাখে। পেজকে দেখা যায় যেহেতু মেরির সঙ্গে তারা সবাই মিলে জোর জবরদস্তি করছিল, সে বন্দি অবস্থাতেই ক্রুককে প্রচণ্ড গালাগাল করছিল। ক্রুক মারাত্মক রেগে যায় এবং পেজকে বারবার ছুরি মেরে পেজকে মেরে ফেলে। মেরি অসহায়ভাবে তার বন্ধুর মৃত্যু দৃশ্য দেখে এবং মেরি পেজের মৃতদেহটাকে জড়িয়ে প্রচণ্ড কাঁদতে থাকে, কিন্তু তার করার কিছুই নেই। ক্রুক প্রচণ্ড রেগে যায় এবং মেরিকে মাটির মধ্যে চেপে ধরে। সে জোর করে মেরির শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে থাকে এবং শুধু তাই নয়, ক্রুক বাকিদের সামনে মেরিকে ধর্ষণ করে। মেরি নিজেকে বাঁচাতে পারে না। জাস্টিনের কাছ থেকে বারবার সাহায্য চাইছিল, কিন্তু জাস্টিন মনে মনে সাহায্য করতে চাইলেও অসহায় ছিল। একসময় জাস্টিন সাহায্য করতে গেলে ফ্রান্সিস তাকে থামিয়ে দেয়। ধর্ষণ করার সময় ক্রুক মেরির গলার চেনটা খুলে ফেলে দেয়। সেই চেনটা জাস্টিন নিজের কাছে লুকিয়ে রেখে দেয়। পাশবিক ধর্ষণ শেষ হয়ে যাওয়ার পর মেরিকে দেখা যায় সে কোনো রকমে নিজের দেহের বাকি শক্তিটুকুকে কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং জঙ্গলের মধ্য দিয়ে দৌড়তে থাকে। মেরি জানতো তার শরীরের যেরকম অবস্থা, সে বেশি দূর আর দৌড়তে পারবে না, আর ক্রুক এবং তার বাকি সঙ্গী সাথীরা তাকে আবার ধরে ফেলবে। তাই মেরি নিজেকে সুরক্ষিত রাখার জন্য একটা নদীতে ঝাঁপ দেয়, কারণ সে ভালো সাঁতারু ছিল। সুতরাং নদীতে সে সাঁতার কেটে অনায়াসে সেখান থেকে পালাতে পারবে। কিন্তু দেখা যায় ক্রুক তাকে পেছন থেকে গুলি করতে থাকে এবং কয়েকবার চেষ্টা করার পর দুর্ভাগ্যবশত একটা গুলি ম্যারির পিঠে লেগে যায়। ম্যারি অজ্ঞান হয়ে জলে ভাসতে থাকে। এই সময় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় জঙ্গলের মধ্যে। তাই ক্রুক, ফ্রান্সিস, স্যাডি, জাস্টিন এই ঘন জঙ্গলের মধ্যে এই ঝড় বৃষ্টির মধ্যে কোথাও আশ্রয় না পেয়ে নিকটবর্তী একটা বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়। এবং সবথেকে অবাক করার মতো ব্যাপার হলো, এই বাড়িটা ছিল ম্যারিদের কটেজ বা গেস্ট হাউস। তারা না জেনে ম্যারিদের গেস্ট হাউসে এসেই ওঠে আশ্রয় নেওয়ার জন্য। এবার কি হবে? কারণ যাদের মেয়েকে তারা অত্যাচার করে ধর্ষণ করেছে, তাদের বাড়িতে এই ঝড় বৃষ্টির রাতে আশ্রয় নিতে হয়েছে। এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে এই অচেনা মানুষগুলোকে দেখে ম্যারির মা বাবা জিজ্ঞেস করে তারা কোত্থেকে আসছে। তারা মিথ্যে কথা বলে। তারা বলে, আমাদের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে এবং আমরা নিরুপায় হয়ে আপনার বাড়িতে আশ্রয়ের জন্য এসেছি, কারণ এই ঝড় বৃষ্টির রাতে কোথায় যাব। জন তার বাড়িতে এই মানুষগুলোকে আশ্রয় দেয়। জন একজন ভালো ডাক্তার ছিল এবং এই জন্য সে ফ্রান্সিসের চিকিৎসাও করে দেয়। এবং এমা সবাইকে গরম কফি দিয়ে বলে, এই ঝড় মনে হয় থামবে না আজকে রাতে। আপনারা এক কাজ করুন, আপনারা আমাদের আউট হাউসে আজকে রাতটা কাটিয়ে নিতে পারেন। জাস্টিন কফি খাওয়ার পর যখন নিজের কাপটা কিচেনে রাখতে চায়, সে ম্যারির ছবি দেখতে পায়। কেমন আতঙ্কের বিদ্যুৎ যেন তার মাথার ওপর দিক দিয়ে চলে যায়। সে বুঝতে পারে এমা আর জন আর কেউ নয়, ম্যারির মা বাবা। জাস্টিন কি করবে বুঝতে পারে না। সে ভাবতেও পারেনি যে মেয়েটাকে তার চোখের সামনে এত নৃশংসভাবে ধর্ষণ করা হলো এবং সে জানেও না মেয়েটা বেঁচে আছে কি মারা গেছে। সেই মেয়ের মা বাবার কাছে এসেই তারা সবাই আশ্রয় নিয়েছে। জাস্টিনের কাছে ম্যারির লকেটটা ছিল। সে ম্যারির লকেটটা কিচেনের টেবিলে রেখে দেয় এবং তারপর তারা সবাই মিলে সেই আউট হাউসে রাত কাটাতে চলে যায়। এই লোকগুলো যখন থেকে আশ্রয় চাইতে এসেছে, শুরুর থেকে কিন্তু এমার এই লোকগুলোর ব্যবহার তেমন একটা সুবিধের মনে হয়নি। কিছু তো একটা সমস্যা আছে। এইসব কথাবার্তা বলতে বলতেই জন হঠাৎ করে বাইরে একটা আওয়াজ শুনতে পায়। আওয়াজটা শুনে মনে হয় কেউ যেন দরজা নক করছে। বাইরে এত ঝড় বৃষ্টি, এই রাতে কে দরজা নক করছে? জন আর এমা দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। তারা অবাক হয়ে আশেপাশে খুঁজতে থাকে। কেউ তো একজন দরজা নক করেছিল, স্পষ্ট শুনেছে তারা। আশেপাশে খোঁজার পর তারা যা দেখে তাতে তাদের হোশ উড়ে যায়। দেখে তাদের মেয়ে ম্যারি আহত অবস্থায়, বলা ভালো প্রচণ্ড আহত অবস্থায় পড়ে আছে। ম্যারি ভাগ্যবশত পিঠে গুলি নিয়েই সাঁতার কেটে কোনোভাবে ওই নদী থেকে উঠে এই ঝড় বৃষ্টি অতিক্রম করে অনেক কষ্টে নিজের বাড়ি অবধি পৌঁছেছিল। তার কাছে শরীরে আর একটুও শক্তি বেঁচে ছিল না। জন তাড়াহুড়ো করে ম্যারিকে বাড়িতে নিয়ে আসে এবং তার চিকিৎসা করতে শুরু করে। এমা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিকিৎসার কিছু জিনিসপত্র খুঁজতে কিচেনে যায় এবং কিচেনে গিয়ে এমা লক্ষ্য করে ম্যারির লকেটটা টেবিলে রাখা আছে। মুহূর্তের মধ্যে এমা বুঝতে পারে যে জাস্টিন যে কিনা এই কিচেনে এসেছিল
সেই এই লকেটটা রেখে গেছে এবং এমা এটাও বুঝে যায় এখন তাদের আউট হাউসে যারা আশ্রয় নিয়েছে তারাই ম্যারির এরকম আধমরা অবস্থার জন্য দায়ী। কারণ ম্যারির লকেটটা নয়তো জাস্টিনের কাছে কি করে এলো। জন ম্যারির চিকিৎসা করে এবং দেহ থেকে গুলিটা বের করে দেয়। এরপর জন বুঝে যায় যে তারা কোন বিপদের মধ্যে আছে, কারণ বাইরের আউট হাউসে সেই মানুষগুলো আছে যেই মানুষগুলো সুবিধের নয়, যারা তার মেয়ের এরকম অবস্থা করেছে। তাই তারা সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কাছে গাড়িটা নেই, তাই তারা সিদ্ধান্ত নেয় স্পিড বোটে করে এখান থেকে ফিরে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত জন স্পিড বোটের চাবিটাও খুঁজে পায় না। এমা নিজের কিচেন থেকে কিছু চাকু জোগাড় করে নেয়, হয়তো আত্মরক্ষার কাজে লাগতে পারে। কিন্তু হঠাৎই সেখানে ফ্রান্সিস চলে আসে। সে অল্প বিয়ার চায়, কারণ বাইরে অনেকটা ঠান্ডা ছিল। এমা ফ্রান্সিসকে দেখে চমকে যায়, কিন্তু এমন ভাব করে যেন এখনও সে কিছু জানতে পারেনি। ফ্রিজের ওপরে যে ম্যারির ছবিটা লাগানো ছিল সেটা এমা কথা বলতে বলতে ছবিটা লুকিয়ে দেয়। এদিকে ঘরের ভেতরে ম্যারি শুয়েছিল, তাই এমা লোকটাকে যতটা সম্ভব ম্যারিকে আড়াল করার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ পর লোকটা যখন কিচেন থেকে বেরিয়ে আসে, সে ম্যারিকে শুয়ে থাকতে দেখে এবং অবাক হয়ে যায়। হঠাৎ তখনই পেছন থেকে এমা বিয়ারের বোতল দিয়ে তার মাথার মধ্যে মেরে দেয় এবং ভাগ্যবশত জনও ফিরে আসে সঠিক সময়ে। ফ্রান্সিসের সঙ্গে তাদের লড়াই শুরু হয়ে যায়। লোকটা জানালা দিয়ে নিজের বাকি সদস্যদের চিৎকার করে ডাকার চেষ্টা করে, কিন্তু জন ফ্রান্সিসের উপরে আক্রমণ করে দেয়। যেভাবে জন কিছুক্ষণ আগে তার চিকিৎসা করে দিয়েছিল ঠিক সেই জায়গাতে জন আঘাত করে, কারণ সে জানে কারো আঘাত করা জায়গায় যদি দ্বিতীয়বার আঘাত করা হয় সেই মানুষটা দ্বিগুণ দুর্বল হয়ে যায়। এবং দেখা যায় ফ্রান্সিসকে জন বেসিনের জলে ডুবিয়ে মারার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত জন একটা হাতুড়ি নিয়ে ফ্রান্সিসের মাথায় সজোরে আক্রমণ করতে থাকে। বারবার হাতুড়ি দিয়ে তার মাথায় মারে এবং একসময় ফ্রান্সিস মারা যায়। এই নৃশংস খুনের দৃশ্য দেখে এমা প্রচণ্ড ভয় পেয়ে যায়। জন আর এমা যারা কিনা এখান থেকে পালাতে চেয়েছিল তারা কিন্তু তাদের সিদ্ধান্ত বদল করে নেয়। ফ্রান্সিসকে নৃশংসভাবে খুন করার পর তাদের মধ্যে কেমন যেন একটা আত্মবিশ্বাস কাজ করছিল এবং একই সাথে তাদের মধ্যে একটা জেদ, একটা ঘৃণা কাজ করছিল যে যেই নরপিশাচেরা তার মেয়েকে ধর্ষণ করে তার মেয়ের এই অবস্থা করে দিয়েছে, অন্তত তাদেরকে তো কিছুতেই ছাড়া যাবে না। আজ হয় ওই নরপিশাচগুলো বাঁচবে, নয় তারা বাঁচবে, কারণ তারা তো মা বাবা। নিজেদের সন্তানের সঙ্গে কিছু হয়ে গেলে কোনো মা বাবাই চুপ করে থাকতে পারে না। জন এবং এমাকে দেখা যায় হাতের কাছে তারা যা পেয়েছে সেই সমস্ত অস্ত্র নিয়ে গেস্ট হাউসে যায় তারা। ক্রুগ এবং স্যাডি ঘুমিয়েছিল এবং সেই ঘরেই জাস্টিন বন্দুক হাতে নিয়ে বসেছিল। জাস্টিনকে দেখা যায় সে নিজের হাতের বন্দুকটা জনের হাতে দিয়ে দেয়। সে জনের সঙ্গে কোনো রকম লড়াইয়ে যেতে চায় না, কারণ জাস্টিন প্রথম থেকেই তার পরিবারের এই নৃশংস কার্যকলাপের বিরুদ্ধে ছিল, কিন্তু ভয়ে মুখ খুলতে পারেনি। আজ যখন সুযোগ পেয়েছে সে বন্দুকটা জনের হাতে দিয়ে দেয়। স্যাডির হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং সাথে সাথে জন স্যাডির গায়ে গুলি করে দেয় এবং ক্রুগের সাথে মারামারি শুরু হয়ে যায় জনের। লড়াইয়ে ক্রুগ জানালা দিয়ে বাইরে পড়ে যায় এবং স্যাডি নিজেকে বাথরুমে আটকে নেয়। ক্রুগ ধাক্কা মেরে দরজা ভেঙে ফেলে। স্যাডি একটা লোহার ডান্ডা নিয়ে জনকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ এমা স্যাডির চোখে গুলি করে স্যাডিকে হত্যা করে। এই ঘটনায় ক্রুগ ভয় পেয়ে আউট হাউসে না ঢুকে জনের বাড়িতে লুকিয়ে পড়ে। সেখানে অনেক রক্ত ছড়িয়েছিল। ক্রুগ কিচেনে ঢুকে ফ্রান্সিসের রক্ত মাখা মৃতদেহটা পড়ে থাকতে দেখে। সে যতটা হতাশ হয় এই দৃশ্য দেখে তার থেকেও বেশি আতঙ্ক এবং ভয় তার মনের মধ্যে চারা দেয়। এরপর সে ওখানে ফ্যামিলি ফটো দেখে বুঝতে পারে যে জন আর এমা আর কেউ নয়, ম্যারির নিজের মা বাবা। ম্যারি কিন্তু ওখানে ছিল না, কারণ জন আর এমা ক্রুগদের ওপরে আক্রমণ করার আগে ম্যারিকে নৌকাতে নিরাপদে রেখে এসেছে ওই নদীর মধ্যে। কিছুক্ষণ পরে জন ক্রুগকে খুঁজতে খুঁজতে নিজের বাড়িতে ঢুকে যায় এবং নিজের বাড়ির প্রত্যেকটা কোণায় ক্রুগকে মারার জন্য খুঁজতে থাকে। ক্রুগকে খুঁজে না পেয়ে সে ক্ষোভে চিৎকার করতে থাকে। সে বলে, যদি তো সাহস থাকে আমার সামনে আয়, আমার নিরীহ মেয়েটাকে একা পেয়ে এই অবস্থা করেছিলি, দম থাকে তো সেই মেয়ের পিতার সাথে লড়াই কর। দেখ একটা নিরীহ অসহায় নিপীড়িত বাবার বুকের মধ্যে কতটা সাহস। এমন হারামি টাইপের নৃশংস মানুষ ছিল। সে লুকিয়ে আছে ভয়ে, কিন্তু লুকিয়ে লুকিয়েই সে জনের উদ্দেশ্যে চিৎকার করে বিভিন্ন উল্টোপাল্টা কথা বলতে থাকে। জন ধীরে ধীরে ক্রুগের মুখ থেকে বেরোনো সেই আওয়াজের পিছু করে একসময় ক্রুগকে পেয়ে যায়, কিন্তু ক্রুগ সুযোগ বুঝে জনের ওপরে হামলা করে দেয়। জন প্রচণ্ড আহত হয়ে পড়ে, কিন্তু হাল ছাড়ে না, কারণ একজন পিতা তার মেয়ের প্রতি হওয়া নৃশংস অত্যাচারের বদলা নিতে এসেছে। এত সহজে সে মরবে না। ক্রুগ তাকে মারতেই থাকে, আরও মারতে থাকে এবং আশেপাশে সব জিনিসপত্র ছড়িয়ে যায়। তখনই জন হঠাৎ সেই স্পিড বোটের চাবিটা দেখতে পেয়ে যায়। সে ক্রুগকে টেবিল দিয়ে মেরে চাবি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ক্রুগ তাকে মেরে অজ্ঞান করে দেয়। কিন্তু হঠাৎ করে পেছন থেকে জাস্টিন চলে আসে।
সে নিজের বাবা ক্রুককে লক্ষ্য করে বন্দুক চালায়, কিন্তু দুর্ভাগ্যবশত বন্দুকে গুলি ছিল না। ক্রুক অবাক হয়ে যায়, জাস্টিন তার নিজের ছেলে হয়ে কিনা তার বাবাকে মারার জন্য বন্দুক চালিয়েছে। এটাকেই হয়তো কর্মফল বলে, যে ক্রুক একটা নিরীহ মেয়েকে ধর্ষণ করে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, এক পিতামাতার বুক খালি করতে চেয়েছিল, সেই ক্রুককে আজ নিজেরই ছেলে বন্দুক দিয়ে গুলি করতে চেয়েছিল মেরে ফেলার জন্য। কিন্তু যে অমানুষ অন্যের সন্তানকে ভালোবাসতে সম্মান করতে জানে না, সেই অমানুষ নিজের সন্তানকে কোন ভালোবাসবে? তাই ক্রুক নিজের সন্তান জাস্টিনের বুকে একটা রড ঢুকিয়ে দেয় এবং বলে, আমি তোকে প্রচণ্ড ভালোবাসতাম জাস্টিন, কারণ তুই আমার ছেলে, কিন্তু তুই আমার বিশ্বাস ভেঙেছিস, তোর আর বেঁচে থাকার অধিকার নেই। সে নিজের ছেলেকে গভীরভাবে আহত করতেই থাকে। ঠিক তখনই এমা আসে এবং জাস্টিনকে বাঁচিয়ে নেয়। ইতিমধ্যে জনেরও জ্ঞান ফিরে আসে। সে ক্রুগের উপরে আবার আক্রমণ করে এবং তারা একসাথে ক্রুককে মেরে অজ্ঞান করে দেয়। এইভাবে সেই নৃশংস দুঃস্বপ্নের ভয়ঙ্কর রাত কেটে যায়, কিন্তু বদলা এখনও বাকি ছিল। ভোরবেলায় এমা, জন, ম্যারি এবং জাস্টিন স্পিড বোটে করে সেখান থেকে চলে যায়, কিন্তু দেখা যায় তাদেরকে নিরাপদ জায়গায় রেখে জন আবার ফিরে আসে সেই বাড়িতে। সেই ফিরে এসে ক্রুগের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে দেয়। ক্রুগ একমাত্র নিজের মাথা ছাড়া বাকি শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। এরপর জন তার সামনে একটা মাইক্রো ওভেন নিয়ে আসে এবং তার মধ্যে ক্রুগের মাথাটা ভালো করে সেট করে রাখে। জন সেই মাইক্রো ওভেনটা চালিয়ে দিয়ে বলে, এবার তুই ভালো থাকবি, বলে সেখান থেকে চলে যায়। ক্রুগ যন্ত্রণায় প্রচণ্ড চিৎকার করতে থাকে। তার মুখটা আস্তে আস্তে পুড়ছিল, কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ ছিল না। এবং কিছুক্ষণ পরে সেই মাইক্রো ওভেনের প্রচণ্ড তাপে তার মাথাটা ফেটে চারদিকে ছড়িয়ে যায়। জন যেন ভিতর থেকে বলছিল, আমার নিরীহ মেয়েটাও বাঁচার জন্য ঠিক এইভাবেই চিৎকার করেছিল সেদিন। আজ আমি তার বদলা নিলাম, কারণ আমি মেয়েটার বাবা। ক্রুগ তার প্রাপ্য শাস্তি ভয়ঙ্করভাবে পায় এবং মারা যায়। প্রতি বছরের প্রতিটা মাস, প্রতিটা দিনে ভয়ঙ্করভাবে ধর্ষণের শিকার হয় পৃথিবীর প্রচুর মেয়ে। কিন্তু কখনো বিচার ব্যবস্থার দুর্বলতা, কখনো প্রমাণের অভাব বা অন্যান্য বিভিন্ন কারণের জন্য যারা ধর্ষক তারা ছাড়া পেয়ে যায়। কিন্তু তাদের মনে সাহস যদি জন আর এমার মতো হতো, তাহলে হয়তো ধর্ষণের বিচার এবং শাস্তির ছবিটা অন্যরকম হতো। একটা মেয়েকে কেউ ভালোবাসতে পারে বা সম্মান করতে পারে, বা তার কোনো ব্যবহারে তাকে ঘেন্নাও করতে পারে, কিন্তু একটা মেয়েকে মেরে ফেলা, ধর্ষণ করা কোনোভাবেই মনুষ্যত্বের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। যারা এই ধরনের কাজ করে বা এই ধরনের মানসিকতা রাখে, তারা সমাজের ক্যান্সার ছাড়া আর কিছু নয়। তোমাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই লিখে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামে, লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।